জলসা। স্নিগ্ধ সকালের শুভ্রতায় যাক না কেটে দিন মৌনতায়, রবে না হয়তো কাছাকাছি, তবুও যেন পাশাপাশি। আলো আঁধারির খেলা শেষে সূর্য যেন উঠে হেসে বলছে গভীর ভালোবেসে, চলো না যাই স্বপ্নে ভেসে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসুল মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের বন্ধু নবীনা। আবারও একটি নতুন সকাল আর নতুন ভাবে অনুষ্ঠান সাজিয়ে আমি তো এসেইছি, আমার সঙ্গে নিয়েও এসেছি শিল্পী বন্ধুকে। অর্থাৎ আজকে আমাদের সকালের জলসা অনুষ্ঠানের মালা গাঁথা রয়েছে কথায় ও কবিতায়। তাই আর দেরি না করে সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমরা পেয়ে গিয়েছি আবৃত্তি শিল্পী প্রীতি ঘোষকে। প্রীতি, তোমাকে স্বাগত জানাই আমাদের আজকের সকালের জলসা অনুষ্ঠানে। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তুমি কোথায় থাকো? আমি আপাতত বড় হয়েছি পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম লোহারুন্দিতে, কিন্তু আপাতত পড়াশোনার জন্য আমি কলকাতায় রয়েছি। বাহ, খুব ভালো। পূর্ব বর্ধমান জেলা থেকে বড় হওয়া, তারপরে চলে আসা পড়াশোনার সূত্রে কলকাতায়। তা এখন কলকাতায় বসে পড়াশোনা হচ্ছে, পড়াশোনার কথা আমরা শুনবো, কিন্তু দর্শক বন্ধুরা সকাল সকাল যে অপেক্ষা করছে তোমার কবিতার জন্য, তাহলে চলো। নিশ্চয়ই। তো প্রথমে শুরু করা যাক রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। তো কবিগুরুর জীবনে কবিতা যে কতটি প্রিয় বিষয় তা তিনি উল্লেখ করে গেছেন ছিন্নপত্রের ৮০ নম্বর চিঠিতে। এখন ওটি শোনাব। কবিতা আমার বহুকালের প্রেয়সী। বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। তখন থেকে পুকুরের ধারে বটের তলা, বাড়ি ভিতরের বাগান, বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ এবং দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করেছিল। তখনকার সেই আবছায়া অপূর্ব মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালা বদল হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটি পয়মন্ত নয়, তা স্বীকার করতেই হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারিনি, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন। যাকে নির্বাচন করেন সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা, সে লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনায় লিখি আর জমিদারিই দেখি। যেমনি কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচরণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। খুব ভালো লাগলো প্রীতির কাছ থেকে তার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেছে। তখন কবিকে নিয়ে একটা দুটো কথা না বলে নিলে নয়। রবীন্দ্রনাথকে ভালোবাসেন না এমন বাঙালি কি পাওয়া যায়? একদমই না। এমন বাঙালি মনে হয় না আছে পৃথিবীতে। আর বেসিক্যালি আসলে রবীন্দ্রনাথ আমাদের রক্তে, আমাদের মজ্জায়, আমাদের অস্থিতে, আমাদের হৃদয়ের সিংহাসনে বসে আছেন, হৃদয় জুড়ে আলো করে।
তাই কবিকে নিয়ে কথা শুরু করলে তা শেষ হওয়ার নয়। আমিও কথা কবিকে নিয়ে শুরু করে তা শেষ করতে চাইছি না, কিন্তু এই মুহূর্তে চাইছি পরবর্তী কবিতায় চলে যেতে আবারও প্রীতির কাছ থেকে। আপনি একদমই ঠিক বললেন, কবিকে নিয়ে কথা শুরু করলে কোনোদিনই শেষ হয়ে ওঠে না। তো রবীন্দ্রনাথকে নিয়ে যখন কথা শুরুই হলো, তখন অংশুমান করের লেখা রবীন্দ্রনাথটা শোনানো যাক। একদম, চলো। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নাম, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠানকে কোনোদিনও ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরে বেজে উঠেছে ওর বীণা, আপনি তার। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তার সাথে। সে মনে করে আপনি তার, আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তির। যত জন বাঙালি তত জন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। ভালো লাগলো, খুবই প্রাসঙ্গিক একটি কবিতা এতক্ষণ ধরে শুনছিলাম প্রীতির কাছ থেকে। অংশুমান করের লেখা রবীন্দ্রনাথ কবিতা। কবিতার পরে এবারে আবারও একটু কথায় ফিরি প্রীতির কাছ থেকে। প্রীতি, তোমার বাড়িতে কে কে আছেন? আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে 22 জন মেম্বার আমরা একসাথে থাকি। ওরে বাবা! তো আমরা দাদু, ঠাকুমা, কাকু, কাকিমণি, পিসিমণি, ভাই, বোন, বাবা, মা সবাই একসাথে থাকি। মানে তোমার গ্রামের বাড়িতে, তাই তো? একদম একদম। আচ্ছা। আমরা পড়াশোনার জন্য আমরা ভাই বোনেরা হয়তো অনেকেই অনেক জায়গায় আছি, কিন্তু বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা পুজো পার্বণে আমরা সবাই এক জায়গায় হই। সবাই এক জায়গা হওয়া বা খুব ভালো যৌথ পরিবার এখনকার দিনে দেখা যায় না, কিন্তু প্রীতির কাছ থেকে এরকম একটা মানে উদাহরণ পেয়ে খুবই ভালো লাগছে। আবারও চলে যাব কবিতায়। এই বছর আমরা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন করছি, তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার পরের নিবেদন একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না, শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতে ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন
নিশ্চয়ই তাদের হাতে একদিন এসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে, আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। এই যে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম একগুচ্ছ চাবি কবিতা, এই যে চাবি, এই চাবি জিনিসটা মানুষের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই না? এটা নিয়ে আবার অনেক হাতাহাতিরও বিষয় থেকে থাকে বিভিন্ন জায়গায়, তাই না? অবশ্যই হাতাহাতিরও বিষয় থেকে থাকে, কিন্তু এটার মধ্যে একটা খুব সেন্টিমেন্টাল বিষয় জড়িয়ে আছে। এই যে চাবিটা দিয়ে তালাটা যে খুলছিল না, কিন্তু এই যে চাবি, হয়তো এরকম কোন সৎ মানুষ আসবে যে হয়তো এই চাবিটা দিয়ে খুলতে পারবে। এটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে খুবই প্রাসঙ্গিক একটি কবিতা, তাই না? একদমই তাই। সেই আর কি, মানে চাবি নিয়ে মারামারি লাফালাফি থাকেই বিভিন্ন জায়গায়, আমরা দেখেই থাকি। চাবি মানে এরকম একটা মানে আর কি স্ন্যাচ করে নেওয়ার মতন একটা বিষয়, কিন্তু এই চাবি আবার সেই চাবি নয়। হ্যাঁ, এই চাবি সেই চাবি নয়, এই চাবি এক অন্য ধরনের চাবি, অন্য আঙ্গিকের চাবি। এটার সঙ্গে একটা মানে অন্য রকমের অনুভূতি জড়িয়ে থাকে। তোমার আবৃত্তি জগতের শুরুটা ঠিক কিভাবে? ছোটবেলা থেকে ঘুম পাড়ানোর সময় মা ছড়া বলে শোনাতে, তো সেইগুলোকে বারবার বলার চেষ্টা করতাম। তো গ্রামে থাকাকালীন কোনোদিনই সেভাবে শিখে ওঠা হয়নি। 4.5 বছর বয়সে আমার প্রথম স্টেজ পারফরমেন্স ছিল। আচ্ছা। তারপর আশপাশ গ্রামে বা স্কুলে এরকম নানা প্রোগ্রাম করেছি যেখানে আবৃত্তি করেছি। তারপর কলকাতা আসার পর এখানে প্রথম আবৃত্তি শেখা আমার। তো বাচিক শিল্পী সুদীপা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার এখানে এসে প্রথম আবৃত্তি শেখা। আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো। এইভাবেই তুমি কবিতায় কবিতায় আরো এগিয়ে যাও। কিন্তু এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসবো আমাদের আজকের সকালের জলসা অনুষ্ঠানে। দেখতে থাকুন চ্যানেল ভিশন। পর্দায় জাঁকিয়ে উঠছে নতুন যুগ। ওটিটির জগতে এক নতুন মাত্রা। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা ওয়েব সিরিজ সকলের জন্য রয়েছে সম্মান। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ নোভেস্তা গ্রুপ প্রেজেন্টস ওটিটি সম্মান 2025 সিজন 2, co-powered by Boshak Interior, New Town Nirman and many more। 23 ফেব্রুয়ারি 2025 রবিবার ইজিসিসি অডিটোরিয়ামে এক জমকালো সন্ধ্যা। বিকেল 5টা থেকে লাইভ সম্প্রচার হতে চলেছে এটিএন কলকাতা ইউটিউব চ্যানেলে এবং রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। এই বিরতির পরের পথ চলা শুরু করা যাক কবিতা দিয়ে। একদমই, নিশ্চয়ই, চলো। সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের সকলের হৃদয়কে নাড়িয়ে তুলেছে। তো সেই রকমই একটি ঘটনাকে কেন্দ্র করে শতরূপা সান্যালের লেখা এক ধর্ষিতা মৃতা বালিকার চিঠি। ঘুমিয়ে আছে শহরগঞ্জ গ্রাম, এই ঘুম তাদের ভাঙবে কবে মা? আমার মতন আরো কতই বিভা কিশোর বেলাও চোখে দেখবে না। 8টা বছর খেলাধুলার পাশে অনেক কিছুই শিখেছিলাম আমি। নরম পায়ে এক্কা দোক্কা লাফে কেউ বলেনি আমিও হব নারী। হুজমি কিনে একলা ফেরার পথে অত বড় লোকটা আমায় ডেকে অন্ধকারে কি যন্ত্রণা মাগো। তারপর দম আটকে মারলো শেষে। তোমরা দেখো ওর কামিজের নিচে আমার কান্না রক্ত লেগে আছে। তোমরা দেখো আরো 6 জন বিভা খুন হবে, ওর 7 খুন মাপ হবে। পুরুষ মানুষ কিনা? আমার কান্না, মরণ ব্যথা একটুকু কান পেতে শুনতে কি পাও মা? আমি
মানে সত্যি এই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে রয়েছি। এই যে কবিতা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, এক ধর্ষিতা মৃতা বালিকার চিঠি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক কতটা সেফ, প্রশ্ন থেকে যাচ্ছে ঠিক সেইখানেই। এই যে কবিতা, এই কবিতা মানে সত্যি গায়ে কাটা দেওয়ার মতন কবিতা, যেভাবে প্রীতি বিষয়টাকে তুলে ধরেছে আমাদের সামনে, মানে এর জন্য মানে আমার কাছে কোনো ভাষা নেই, আমি ভাষাহীন হয়ে গিয়েছি। মানে এই কবিতার কোনো ব্যাখ্যা হয় না, আমি কবিতাটাকে ব্যাখ্যা করতেও চাইছি না, মানে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতনই আর কি কবিতা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম। কিন্তু আমাদেরকে আরো কবিতায় কবিতায় কথায় কথায় এগিয়ে যেতে হবে, তাহলে আরেকটু এগিয়ে যাই। তুমি কি করো? আমি আপাতত পড়াশোনা করছি, আচ্ছা, গ্রাজুয়েশন চলছে আমার এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। বাহ, খুব ভালো কথা। এই যে কবিতা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম প্রীতির কাছ থেকে, সেক্ষেত্রে আমার একটা কথা খুব মনে পড়ছে নজরুলের। নজরুল বলেছিলেন, গণমানুষকে জাগিয়ে তোলার জন্য কবিতা অস্ত্রস্বরূপ। তো তুমি যে কবিতা এতক্ষণ ধরে পাঠ করছিলে, মানে আমাদেরকে যে শোনালে, মানে এখানের সঙ্গে এই কথাটা পুরোপুরি একদমই মিলে যাচ্ছে, তাই না? খুব ভালো। পরবর্তী কি কবিতা অপেক্ষা করছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আমাদের সমাজ এখন অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো আমরা দেখতে পাই গুণের থেকে বেশি মানুষ রঙকে প্রাধান্য দিয়ে আসে। এখন অব্দি একটি মেয়ে কালো না ফর্সা তা দিয়ে কিন্তু তার বিচার করা হয়। ঠিক কথা। তো সেই রকমই একটি কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, মেজাজ শোনায়। মেজাজ, আচ্ছা বাবা, এখনকার দিনে মানুষের প্রচুর মেজাজ। একদমই তাই। থলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছে, বউ গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার আট পৌরে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তে শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমরঝম, খনর খন, ক্যাঁচ, ঘ্যাস খিস, ক্যাচর ক্যাচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসে রাগ গেল বলিহারি, কোত্থেকে কালো অলক্ষণে পায়ে খুঁড়লা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল, দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না। এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ি মুখ দেখে মনে হচ্ছিল এই সময় কি যেন তিনি একটা লুকোচ্ছিলেন, একটা জিনিস। কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুর পর ডাক্তার না হলে ও বউয়ে বংশের গালে ঠিক চুনকালি মাখাতো। কেন অসুখ করে মরলে কি হয়? ঢঙি আর বলেছে কাকে। হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার স্বরটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎ এই দিমাগ এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষুন্ডি কালো নয়। বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে শাশুড়ির সামনে চোখে চোখ রেখে দাঁড়ালো। শাশুড়ি কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মধ্যে হাত লুকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল।
তারপরে একা একা পা ছড়িয়ে বসে শাশুড়ি মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে এ ফোর ও ফোর হয়ে ভাবতে লাগলে বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেওয়ার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা, মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে, এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। প্রীতির এই কবিতা শুনতে শুনতে মানে মাঝে মাঝে অনেকগুলো কথাই মনে পড়ছিল, সেগুলো বলছি। কিন্তু একটা কথা খুবই আরো বেশি করে মনে পড়ছে, যে কাব্যের একটা গুণ রয়েছে গদ্যের তুলনায়, যেটা অনেকেই হয়তো অস্বীকার করে থাকে, যে কাব্য গদ্যের তুলনায় অনেক অল্প কথায় অনেক বেশি অনুভব বা ভাব প্রকাশ করে থাকে, তাই না? তো এই যে এতক্ষণ ধরে শুনছিলাম যে এই যে মেজাজ যে কবিতা, যে শাশুড়ি বৌমার যে বিষয়, এটা কিন্তু দৈনন্দিন জীবনে প্রায় চলতে থাকে। কালোদের জায়গা কেন নেই পৃথিবীতে আমি জানি না, কারণ এদিকে আবার অথচ বলা হয় যে কালো জগতের আলো, তাই তো মজার ছলে কবিতাটা হয়তো খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে প্রীতি, খুব ভালো লাগছিল তার জন্য। কিন্তু এটার মধ্যে ইনার মিনিং কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর ইনার মিনিং রয়েছে, যে এখনো কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক কিন্তু খুবই ক্ষীণ। আচ্ছা, চলে যাব পরবর্তী কবিতায়, আমাদের সময় খুবই কম, চলে যাব। আমরা ছাত্রছাত্রীরা অনেক সময় পারিবারিক চাপে পড়ে পড়াশোনার উপরই বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের ভিতরের যে প্রতিভাটা আছে সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে চাপা পড়ে থাকে। তো আমাদের উচিত যে পড়াশোনার পাশাপাশি আমাদের সেই প্রতিভাগুলোকেও আগিয়ে নিয়ে চলা। তো সেই রকমই একটি সিস্টেমকে তুলে ধরেছে সৌভিক বন্দ্যোপাধ্যায় তার কবিতায়। এখন ওটাই শোনানো হবে। ঝপাত, একটা বিকট শব্দ, তারপর জলের একটু কাঁপুনি, কচি হাতের সামান্য নড়াচড়া। এ কি বিদায়ের হাতছানি নাকি শেষ ইচ্ছা? বোঝার আগেই সব শেষ। তারপর 2 মিনিটের নীরবতা, দুদিনের ফিসফাস, তারপর সব ভুলে মেরে দেওয়া। কি হবে মনে রেখে এর বিরুদ্ধে তো যাওয়া যায় না, এটাই তো সিস্টেম। তবে চলো আবার ওই হাসি খুশি বাচ্চাটার কাঁধে চাপিয়ে দিই স্কুলের ব্যাগ, সরি বস্তার বোঝা। চলুক সে এক এক করে, প্রথমে স্কুল, কলেজ, বিএসসি, এমএসসি, কত সব ভারী ভারী নাম। ছেলে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওই সরকারি চাকরি। বেতন একটু ভেবে বলা, ওই কত আর, ওই 1040। বেশি হলে ক্ষতি নেই, কম হলে রক্ষে নেই। টার্গেট সর্বদা 95%, তবে পাবে 90%। বাড়িতে গৃহশিক্ষকের দাপাদাপি, বাবা মার হুড়োহুড়ি, তারপর না পারলে তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন পরীক্ষায় 90 কি প্রতিবার শেষ চাবি কাঠি, বাকি সব ব্যর্থতার ঢাকে কাঠি? বেলা শেষে সেই প্রশ্নই রেখে গেলাম সবার কাছে। সিস্টেম পাল্টা, যাতে ছেলেগুলো হাসি মুখে বাঁচে। কবি বলেছিলেন কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা, যা শেষ হয়েও হয় না শেষ, কিন্তু শেষ করতেই হচ্ছে, কারণ সময় এসে কড়া নাড়া দিচ্ছে। আজকে এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন সকালের জলসা অনুষ্ঠান। আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে কিছু ছোট্ট উপহার, সেগুলো একটু তুলে দিচ্ছি। সার্টিফিকেট এবং মেমেন্টো। মোমো মিয়ার তরফ থেকে রয়েছে কিছু গিফট ভাউচার আমাদের শিল্পী বন্ধুর জন্য। প্রীতি, তুমি খুব ভালো থেকো, কবিতায় কবিতায় থেকো, এই কামনাই করি। পড়াশোনায় আরো এগিয়ে চলো, আবৃত্তি নিয়েও এগিয়ে চলো। আগামী দিনের অনেক শুভেচ্ছা তোমাকে দেওয়া রইল। আজকে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সকালের জলসা অনুষ্ঠান, সঙ্গে ছিলাম আমি নবীনা। অনুষ্ঠান শেষ করার পূর্বে
ধন্যবাদ জানাই আমাদের আজকের শিল্পী বন্ধু প্রীতি ঘোষকে ধন্যবাদ জানাই, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের অনুষ্ঠানের পরিচালক শামসুর মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। আজকে আপনারা সকালের জলসা অনুষ্ঠান দেখলেন, ঠিক সকাল 7টায় আবারও আগামীকাল নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।